একটা একটা করে বিয়ের দিন এগিয়ে আসছে। যত দিন যাচ্ছে রিমা কেন যেন শুকিয়ে যাচ্ছে। শরীরে আগের মতো সে উজ্জ্বলতা আর নেই। শারীরিকভাবে ভেঙে পড়েছে অনেকটা। এসব নিয়ে ডক্টর মিশ্র বেশ চিন্তায় আছেন। তিনি তার সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন রিমাকে সুস্থ করার, কিন্তু কোথাও কি ল্যাক করছেন উনি বুঝতে পারছেন না। মাঝখানে রিমার আরো 3বার টেস্ট করা হয়েছে, সেখানে সংক্রমণ কিছুটা কম দেখা গেছে। সুতরাং রিমা সুস্থ তো হচ্ছে, কিন্তু যতটা হওয়া দরকার ঠিক ততটা নয়। রিমা নিজেও বুঝতে পারছে না যে তার শরীর ভেতর থেকে ভেঙে পড়েছে। সে এতটাই দুর্বল যে ধীরে ধীরে হাঁটার গতিও তার কমে গেছে। কিছু খেতে ভালো লাগে না তার। ওদিকে বিয়ে কেনাকাটা প্রায় শেষের দিকে। আজ বিকেলে তিথি আর তপনের আসার কথা আছে বাড়িতে, কারণ রিমার বিয়ে আর রিসেপশনে শাড়ি কিনতে যাওয়া হবে। রিমা মনে মনে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হলেও সে চায় আজ যেতে, কারণ বিয়ের বাকি সমস্ত কেনাকাটা তাকে ছাড়াই হয়েছে। কিন্তু সেদিন যখন তপন এসেছিল রিমার কাছে, তখন সে আবদার করে বলেছিল, দাদা বাবু একটা কথা রাখবে? কি বলো? বিয়ের বেনারসিটা কিনতে আমায় নিয়ে যাবে? এক বুক আনন্দ নিয়ে তপন বলেছিল, বেশ যাব। ডক্টর মিশ্র তাতে আপত্তি করেনি। একটা দিন তো তাই ছাড় দিয়েছে। তার কথা মতো আজ বিকেল হতেই তপন, তিথি আর সাথে তিথির ছেলে এসে হাজির হলো ডক্টর মিশ্রর বাড়িতে। বেশ আনন্দতেই আছে সবাই। বিকেল 5টা নাগাদ সবাই মিলে বেরোলো। কেনাকাটা করতে শহরে অন্যতম বড় শাড়ির দোকান শাড়ি মহলে ঢুকলো তারা। রিমার গায়ের রং ফর্সা, তাই সে পছন্দ করে কালচে লাল রঙের বেনারসি। অসম্ভব সুন্দর শাড়িটা, সাথে নীল সবুজে কম্বিনেশন একটা কাস্টমাইজ ব্লাউজ। রিসেপশনে পরার জন্য ডার্ক বেগুনি লেহেঙ্গা নিল রিমার জন্য, যার দাম 21,000 টাকা। তপনের পয়সা আছে কিনেছে, তাতে রিমা আপত্তি করেছিল খুব, কিন্তু তপন শোনেনি। সে সবাইকে দেখিয়ে দিতে চায় রিমা কোনো আস্তপুরের মেয়ে নয়। রিমা তার স্ত্রী। ডক্টর মিশ্র যে পিছপা হওয়ার লোক নয়, তাই সেও রিমাকে যে বেনারসিটা দিয়েছে সেটাও নেহাত কম নয়। যাই হোক, সেসব হলে পরে তারা সবাই নিজেদের জন্য কিছু কেনাকাটা করলো। যেমন তিথি 2টি শাড়ি কিনেছে, তার ছেলেকেও কিনে দিয়েছে। ওদিকে তপনকেও ডক্টর মিশ্র বিয়ের পোশাক দিয়েছে। ডক্টর মিশ্র নিজেও কিনেছেন। সে যেন এক হইচই কাণ্ড। এভাবে বিয়ের আনন্দে কেটে গেল বাকি দিনগুলো। অবশেষে আজ হলো 15ই শ্রাবণ। রিমা আর তপনের আইবুড়ো ভাত। ডক্টর মিশ্রর বাড়ি বেশ কিছু আত্মীয় স্বজন এসেছে। কেউ কেউ ডক্টর মিশ্রকে বাহবা দিয়েছে এমন একটা মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য। আবার কেউ কেউ 2-4টা খারাপ কথাও শুনিয়েছে। জাত পাতের ঠিক নেই, চাল চুলো নেই, তাকে ঘরে এনে আবার বিয়ে দিচ্ছে। বুড়ো নিজে বিয়ে করলো না, তা আবার মেয়ে বিয়ে দেওয়া শখ। কই ভাইজিটাকে সামলাতে পারলে না? নাটক যত সব। কেউ আবার বলল, যাকগে বিয়ে করেনি তো কি, কোথায় কোনো মেয়ে সর্বনাশ করেছে তাই সেই পাপের প্রায়শ্চিত্ত করছে এখন। এই সমস্ত কথা ডাক্তার কানে গেলেও মনে প্রবেশ করতে পারলো না, কারণ এখন তার মন প্রাণ জুড়ে সমস্ত জায়গায় রিমা রাজত্ব করছে। তাই রিমার ঊর্ধ্বে তিনি কাউকে খুব একটা পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করছে না। সবাই নিজেদের লোক, কাকে কি বলবেন তাই মনে করলেন যে আত্মীয় স্বজন এসেছে, দুদিন খাবে দাবে নিন্দা মন্দ করে চলে যাবে। তাতে কি? রিমার বিয়ে তো আর সাদা মেটা ম্যারমেরে করে দিতে পারেন না। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন না আসলে কি ঠিক জমে নাকি? আর তাছাড়া প্রত্যেক বিয়ে বাড়িতে কুট কাচালি করা এরকম 2-3 পিস থাকে। ওসব অত ধরলে ডক্টরের চলবে কেত? সে যাই ঘটুক, আশেপাশে ডক্টর কিন্তু তার বাবা হওয়ার দায়িত্ব পালন করছে নিষ্ঠার সঙ্গে। একজন নামকরা রাঁধুনিকে দিয়ে বিশাল ভাবে রিমার আইব্রো ভাতের সমস্ত রান্না করিয়েছে। শাক ভাজা, 5 রকম সবজি ভাজা, 3 রকমের মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পনির পোস্ত, ভেটকি পাতুরি, মাটন কষা, মিষ্টি পায়েস, কত কি। তাতে ডক্টর পিস্তুতবন বলে উঠল, বড় লোকের ব্যাঙ্গেল ব্যাঙ্গেল পয়সা, বিয়ে থা নিজে তো আর করলেন না, তাই এত পয়সার গরম। এত বয়স হলো নিজের পিস্তুত বোন হয়ে কোনোদিন দাদার থেকে দুটো সাহায্য পেলাম না। আর কোন রাস্তার মেয়ের বেলায় টাকা যেন উঠছে। ডক্টর কানে কথাটা গেল, কটাক্ষ করে বললেন, যখন দেখছো যে টাকা উড়াচ্ছি তখন খপ করে কথা ধরে নিলেই পারো। লাভ তো তোমারই হবে। কথাটা শুনে সবাই হো হো করে হেসে ফেলে।
কিন্তু ওই মহিলা লজ্জায় সেখান থেকে আস্তে আস্তে কেটে পড়ে। ওদিকে পার্লার থেকে লোক এসে রিমাকে সাজিয়েছে। সবুজ হলুদে একটি শাড়ি পরেছে, খোপায় জুঁই ফুলের মালা, অপূর্ব সুন্দর লাগছে তাকে। ডক্টরের চোখ জুড়িয়ে গেল। রিমার মাথায় হাত রেখে প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন, অনেক সুখী হও মা, জীবনে বাকি দিনগুলো স্বামী সংসার নিয়ে দীর্ঘায়ু হও। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার সমস্ত যন্ত্রণা থেকে উনি যেন তোমায় মুক্তি দেন। বলে ডক্টর চশমা খুলে চোখ মুছলেন। রিমার চোখেও জল এসেছে। নিচু হয়ে ডক্টরকে প্রণাম করে বলল, তুমি পাশে থাকলে সব দুঃখ জয় করতে পারবো বাবা। রিমার মুখে হঠাৎ তুমি সংবোধনে ডক্টর অঝরে কেঁদে ফেললেন। নিজের অজান্তেই বলে ফেললেন, পিহু, এ যে আমার পিহু। রিমা ডক্টরের চোখ মুছিয়ে বলল, বেশ, তবে আমি আজ থেকে তোমার কাছে পিহু হয়েই থাকবো। খুব আনন্দে ডক্টরকে রিমা জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আমার পিহু। এরকম দৃশ্য দেখে ওখানে উপস্থিত কিছু মানুষের চোখে জল এলো, তো কিছু মানুষ ছ্যাঁ ছ্যাঁ করলো। তাতে ডক্টরের কিচ্ছু আসে যায় না। ডক্টর চোখের জল মুছে রিমাকে বলল, যাও খেতে বসো। পেছন থেকে কে একজন বলল, প্রথম গ্রাসটা বাবা মাকে খাওয়াতে হয়, ওর মা তো নেই, দাদা আপনি খাইয়ে দিন। ডক্টর মিশ্র তাই করলেন। ভালো করে হাত ধুয়ে সে হাসি মুখে রিমাকে প্রথম থেকে সমস্ত ভাতটাই আস্তে আস্তে করে খাইয়ে দিল। আশেপাশের মহিলারা সবাই শঙ্খ বাজালো, উলুধ্বনি দিল। বেশ আনন্দের পরিবেশ হলো চারপাশটা। রিমার এত আনন্দ হচ্ছে যে চিৎকার করে যেন সবাইকে বলতে ইচ্ছে করছে, আমি সুখী, খুব সুখী, আমার চেয়ে সুখী এই পৃথিবীতে কেউ নেই। এইভাবে রিমার আইবুড়ো ভাতের অনুষ্ঠান শেষ হলো। পাড়ার কিছু মানুষ তাদের বাড়ি চলে গেছেন এবং ডক্টর আত্মীয় স্বজনরা সবাই যে যার মতো, কেউ আনন্দ করছে তো কেউ খুব কুট কাচালি করছে, মানে যার মতো যে সেরকম করে আনন্দ করছে। কিন্তু রাত 11টার দিকে রিমার শরীর খারাপ হয়। বমি আর মাথা ঘোরা অনেকটা বেড়ে গেছে। ডক্টর মিশ্র খুব ভয় পেয়ে যান রিমার অবস্থা দেখে। আজ এত খাবার রিমা হয়তো নিতে পারেনি। ডক্টর মনে মনে নিজেকে দোষ দিল। শুধু নিজের অপূর্ণ জায়গাটা পূরণ করতে গিয়ে, নিজের শখ মেটাতে গিয়ে মেয়েটার ক্ষতি করে ফেললো না তো। একবার ভাবলো মিসেস সেনকে জানাবে, কিন্তু পরক্ষণেই ভাবলো কাল ওদের বিয়ে, এখন এসব জানানো মানে বিচ্ছিরি পরিবেশ তৈরি হবে। এসব 7-5 ভেবে ডক্টর মিশ্র রিমাকে 1 ঘন্টা অন্তর 2টো ইঞ্জেকশন দিয়েছে। আর অতিরিক্ত বমির জন্য একটু শ্বাসকষ্ট হচ্ছিল, তার জন্য ইনহেলারও দিয়েছে। দেখতে দেখতে 1 ঘন্টা পেরিয়ে গেল। রিমা এখন একটু সুস্থ আছে। ঘুমের মেডিসিন দেওয়া হয়েছিল, ঘুমাচ্ছে। কিন্তু ডক্টর খুব চিন্তিত। আজকে সিমটমস গুলো মারাত্মক হওয়ায় ডক্টর খুব ভয়ে আছেন। আলটিমেটলি কি হবে বুঝতে পারছেন না। আজ 16 শ্রাবণ। আজ গোধূলি লগ্নে রিমা আর তপনের শুভ পরিণয় হতে চলেছে। সকাল থেকে রিমা নিজেকে শারীরিকভাবে খুবই দুর্বল ফিল করছে, কিন্তু মনের জোরে সমস্ত অনুষ্ঠান মেনে চলছে, তপনের জন্য মেনে চলছে। ডক্টর অনেক বুঝিয়ে তাকে উপবাস থাকা থেকে আটকাতে পারেনি। বারবার সে বলে গেছে, বাবা তুমি তোমার পিহুর জন্য সব করতে পারছো, আর আমি আমার স্বামীর মঙ্গল কামনার জন্য একটুকু চাইছি বাবা, করতে দাও। এভাবে বললে কোনো বাবা না মেনে নিয়ে থাকতে পারে না। তাই উনিও মেয়ের আবদারের কাছে হার মেনে নিলেন। অধিবাস, গায়ে হলুদ, নাচ গান সবকিছুর মধ্যে দিয়ে বিয়ের সকাল গড়িয়ে কখন যে বিকেল হয়ে গেল বোঝা গেল না। ইতিমধ্যে মেকআপ আর্টিস্টরা রিমাকে বিয়ের কনে রূপে সাজিয়ে চলে গেছে। লাল বেনারসি শাড়ি, কপালে লাল টিপের চারপাশে চন্দনের নকশা, চোখে টানা টানা করে আঁকা কাজল, মাথায় মস্ত লাল গোলাপের খোপা, গা ভর্তি সোনার গয়না, আর মাথায় লাল ছেলি, যেন কোনো এক দেবী। সবার চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। ডক্টরের যে পিস্ততব্য টাকা উড়িয়ে ফেলার কথা বলেছিলেন, তিনি নিজে এবার বললেন, এমন রূপের যে মালিক হবে তার আজ গর্ব কত। রিমা মুচকি হাসল। সেটা লক্ষ্য করে উনি আবার ভারী গলায় বললেন, ওই মেয়ে, হাসছো যে বড়, তোমার পরিচয় নাই বা জানলাম, তাই বলে ভালো জিনিসের কদর করবো না নাকি? অত খারাপ মানুষ আমি নই। এমন সময় ডাক্তার ঘরে ঢুকে কথাটা শুনে বললেন, আমার মেয়ের কদর তাহলে বুঝেছো? ওয়েল, আই অ্যাম হ্যাপি টু হিয়ার দ্যাট। ভদ্র মহিলা মুখ বেঁকিয়ে বলল, সারা জীবন ভুল বুঝলে গো দাদা। ওইদিকে যথাসময়ে তপনের বিয়ের গাড়ি উপস্থিত।
সোনালি শেরওয়ানিতে যেন এক হিরো হিরো লাগছে। পিছনে তিথি আর তার ছেলে এবং বর শালার বিয়ের জন্য স্পেশাল ছুটি নিয়েছে 5 দিন। আরো বেশ কয়েকজন বরযাত্রী এসেছে, তাদের নিজেদের অল্প সংখ্যক আত্মীয়। তারা রিমার অতীত সম্পর্কে কিছুই জানে না। তারা শুধু জানে তপন ভালোবেসে বিয়ে করছে এবং রিমা ডক্টর মিশ্রর মেয়ে, ব্যাস এইটুকু। তপনকে বরণ করে ঘরে তুললেন ডক্টরের সেই পিস্তুত বোন। ওদিকে শঙ্খ উলুক ধ্বনিতে রিমার মন উথাল পাতাল করছে। বিছানা থেকে উঠে আয়নায় নিজেকে দেখে ভাবলো আর কিছুক্ষণ, তারপর তার ফাঁকা সিটিকা সিঁদুরে লাল রঙে রাঙা হয়ে যাবে। সে একটা পরিচয় পাবে। চোখ থেকে দুফোঁটা জল পড়লো। আজ তার মায়ের আর দাদি আম্মার মুখটা খুব মনে পড়ছে। ওরা যদি রিমাকে এই বেশে দেখতো তবে হয়তো আনন্দে মরে যেত। চোখের জল মুছে মনে মনে মায়ের উদ্দেশ্যে বলল, মা, তোমার রিমিকার আজ বিয়ে। তুমি আশীর্বাদ দিও যেন আর কোনো ঝড় না আসে। আর পারবো না মা, আর পারবো না। এসব ভাবছিল, কজন মেয়ে এসে বলল, এই মেয়ে, তুমি চলো, পুরোহিত মশাই ছাদনা তলায় ডাকছে। কথাটা শুনে রিমার বুক ধক করে উঠল। আজ 1 সপ্তাহ পর সে তার দাদাবাবুকে দেখবে। কারণ শেষবার যখন দেখা হয়েছিল তিথি বলেছিল, দেখা করার, যা কথা বলার বলে নেই। বিয়ের 1 সপ্তাহ আগে থেকে কিন্তু নো কন্ট্যাক্ট। দেখা করা চলবে না, যা দেখা করার ছাদনা তলায় হবে। তবে কথাটা একটু আধটু বলতে পারিস বাই ফোন। সেদিন খুব লজ্জা পেয়েছিল রিমা। আজ সেই দিন। কয়েকজন ছেলে মিলে রিমাকে পিড়িতে বসিয়ে নিয়ে গেল ছাদনা তলায়। 7 পাক ঘুরে এখন তারা মুখোমুখি। তখন অধীর আগ্রহে অপেক্ষা করছে রিমার পান পাতায় ঢাকা মুখটা দেখার জন্য। তিথি তার কাঁধে খেলা মেরে বলল, লজ্জা কত, নে নে সরা পান পাতাটা। সবাই তালে তাল দিয়ে, হ্যাঁ হ্যাঁ এবার সরাও বলে চিল্লিয়ে উঠল। রিমা পান পাতা সরালে তপন এক দৃষ্টিতে রিমাকে দেখছে। দুই চোখে কত স্বপ্ন রিমার, সেগুলো বোঝার চেষ্টা করছে। রিমা লজ্জায় চোখ নামিয়ে নিল। কিন্তু তপন সে এক মঙ্গপ লোকের সামনে রিমার থুতনিটা তুলে বলল, সব স্বপ্ন একসঙ্গে পূরণ করব। রিমা একগাল হাসি টেনে ঘাড় নেড়ে সম্মতি দিল। সবাই কত রঙ্গ তামাশা করলো। কেউ কেউ বলল, বাবা, বইয়ের মুখ দেখে মাথা ঘুরে গেছে বরের। তারপর ধাপে ধাপে শুভ দৃষ্টি, মালা বদল, গাঁট ছাড়া বন্ধন, 7 পাকে ঘোরা এবং খই ফেলা সবকিছু শেষ হলে এবার সে শুভক্ষণ উপস্থিত হলো। পুরোহিত একটা কয়েন ভর্তি করে সিঁদুর তপনের দিকে এগিয়ে দিল। তিথি লজ্জা বস্ত্র নিয়ে রিমার পিছনে দাঁড়িয়ে আছে। পুরোহিতের মন্ত্র বলা হলেই তপন অন্যদিকে মুখ ঘুরিয়ে রিমার স্মৃতি ভরিয়ে দিল। একদিকে রিমা চোখ বন্ধ করে সময়টা উপভোগ করতে চাইছে, আর অন্যদিকে বুকের মধ্যে যেন হাজার সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। সিঁদুর দান হলে তপন রিমার কানে কানে বলল, ফাইনালি তুমি আমার রিমা। আর কিন্তু দাদাবাবু ডাক শুনবো না। এবার থেকে কি গো ও গো বলে ডাকবে। রিমা মাথা নিচু করে বলল, বেশ বর। তপন রিমার কোমরে চিমটি কেটে বলল, অমনি না, তাহলে পরশু ফুলসজ্জাটা। তপন কথা শেষ করতে পারেনি। রিমা তপনের হাঁটুতে আলতো চাটি মেরে বলল, যা, খালি ওই কথা। সিঁদুর দানের পর পুরোহিত বাকি সমস্ত রিচুয়াল সারার পর বললেন, যাও বড়দের প্রণাম করো বিয়ে। তপন রিমা সর্বপ্রথম ডক্টর মিশ্রকে প্রণাম করল। ডক্টর তপনের পিঠে চাপড় মেরে বলল, তাহলে ইয়াং ম্যান, ফাইনালি আমার জামাই হলে। ভগবানের কি খেলা, তাই না? যাব দেতা হে ছাপ্পার ফাড়কে দেতা হে। সবাই হো হো করে হেসে উঠল। তপন বলল, আজ থেকে আমি কি আপনাকে বাবা বলে ডাকতে পারি? আমিও তো বাবা হারিয়েছি কত বছর হলো। ডক্টর 2 হাত বাড়িয়ে তপনকে আলিঙ্গন করে বললেন, নিশ্চয় ইয়াং ম্যান, নিশ্চয়। বেশ হই হুল্লো করে কেটে গেল বিয়ের অনুষ্ঠান। সব নিমন্ত্রিতরা রাতে চলে গেল। একটা ঘরে ছোট্ট করে বাসর বসলো। তিথি, ওর ছেলে আর ওর হাসবেন্ড, আর তপনের বাড়ি কিছু আত্মীয় এবং রিমা, সবাই আনন্দ করছে। এমন সময় তিথির হাসবেন্ড তপনকে ঠাট্টা করে বলল, তলে তলে বেশ সুন্দরী বউ পটালে শালা বাবু। তপনও কম যায় না, সেও পাল্টা জবাব দিল, কেন, তোমার বউ কি কম সুন্দর নাকি? তারপর তিথির দিকে তাকিয়ে বলল, দেখ দিদি কি বলছে তোর বর। তিথির কানের পাশের চুল ঠিক করতে করতে বলল, পুরানো হয়ে গেছি ভাই,
তাই এখন ডোন্ট কেয়ার ভাব চলে এসেছে। যখন নতুন ছিলাম তখন এত ভালোবাসা ছিল যে বিয়ের 5 মাসের মাথায় তোর ভাগ্নে পেকে চলে এসেছিল। রিমা লজ্জা পেয়ে গেল কথাটা শুনে। তিথির বর বলল, তা শালামশাই ঠিকই, আমি সামলাতে পারিনি, কিন্তু তুমি সামলে নিও, না হলে কিন্তু সব মজা মাটি। আরে হ্যাঁ হ্যাঁ, সে ক্ষমতা আমার আছে, না হলে এতদিনে, বলে রিমা গাল টিপে দিল তপন। রিমা মাথা নিচু করে হেসে বলল, চুপ করো না। তিথি এবার রিমাকে বলল, দেখো তোমার সঙ্গে আমার এখনো সঠিক পরিচয় হয়নি ঠিকই, কিন্তু হতে কতক্ষণ, তুমি আমার শালার বউ, আমাদের কিন্তু খাট্টা সম্পর্ক, তাই রাগ টাগ করলে কিন্তু শুনবো না। আমাদের পাগলামির সঙ্গে তোমাকেও তাল মিলাতে হবে। রিমা শুধু হেসে ঘাড় নাড়ালো। এভাবে বাসর কেটে গেল আনন্দ মজা করে। পরের দিন ডক্টর মিশ্র হাসি মুখে রিমাকে বিদায় দিল। ভুলকে ক্ষমার চোখে দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন। আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন এবং শুনছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পর্বকে ধৈর্য সহকারে দেখা ও শোনার জন্য।